নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলার জন্য প্রশান্ত চক্রবর্তীর প্রতি তীব্র ক্ষোভ বিডিএফের। সোনাইয়ে হেরোইন সহ প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গ্রেফতার। শিলচরে ট্রাঙ্ক রুটে দুর্ঘটনা, গুরুতর আহত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয় বিতর্কের পরিপ্রেক্ষিতে ভুল স্বীকার বা ক্ষমা চাইবার পরিবর্তে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাকি বাঙালি অভিধান দিয়ে উভয় উপত্যকার সমন্বয়ের অন্তরায় বলে দোষী সাব্যস্ত করেছেন বিতর্কিত অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী। এ ধরনের মানসিকতার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে এই বিতর্ক নিয়ে বরাক বিজেপি তথা মুখ্যমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে প্রশান্ত চক্রবর্তী বা বাংলা সাহিত্য সভা রাজ্যের বাঙালিদের কোনোভাবেই প্রতিনিধিত্ব করে না। আর এই অধ্যাপক যেভাবে বরাকের বাঙালিদের অপমান করছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন এই অবাঞ্ছিত বক্তব্যের জন্য অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত। প্রদীপ দত্তরে বলেন যে অতীতে বাঙালি হিন্দু মুসলিমদের মধ্যে যেভাবে বিভাজনের বিভিন্ন ছক কষা হয়েছে, তেমনি এখন রাজ্যের বাঙালি হিন্দুদের মধ্যে সুকৌশলে বিভাজনের চেষ্টা চলছে এবং তাতে মদত দিচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকার কিছু বুদ্ধিজীবী এবং বরাক উপত্যকার কিছু রাজাকার বাঙালি। এদের সম্পর্কে বরাকবাসীকে সতর্ক থাকতে এদিন আহ্বান জানিয়েছেন তিনি। প্রদীপ দত্তরা এদিন আরো বলেন যে বিডিএফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চায় কে এবং কিসের ভিত্তিতে 19শে মের মতো গুরুত্বপূর্ণ দিনে একে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ভাষণ দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এ ব্যাপারে উত্তর দিতে হবে তাদের। মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কি করে প্রশান্ত চক্রবর্তী? নিজে একজন উড়িয়া হয়ে বাঙালি পরিচয় নিয়ে বাংলার বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস সে পায় কি করে? আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অবিলম্বে তাকে বাঙালিদের অপমান করার জন্য, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। আসামের বাঙালিদের কাছে আমি অনুরোধ করছি, এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে আপনারা পা দেবেন না। সেই সঙ্গে আমি আমাদের বরাক উপত্যকার 15 জন বিধায়ক, 3 জন সাংসদ, 2 জন মন্ত্রী আছেন, তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য বলুক। আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল না বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল, এই জিনিসটা বরাক উপত্যকার মানুষ জানতে চায়। আর আমি বিজেপি দলকে একথাও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয় দাবিতে 1983 থেকে আন্দোলন করেছি, তখন এই বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দপুর কাছ তো আমাদের প্যাট্রন ছিলেন, বিমলাংশু রায় ছিলেন আমাদের উপদেষ্টা, অ্যাডভোকেট রাতুল দাস যিনি বর্তমানে গভর্নমেন্ট লিডার, উনি ছিলেন আমাদের উপদেষ্টা। বিজেপি সর্বপ্রথম আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সমর্থন করেছিল, কংগ্রেস পরে করেছে এবং অন্যান্য দল অনেক পরে করেছে। সুতরাং এই বিজেপি যেখানে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের পিছনে তাদের এত অবদান থাকার পরও আজকে বিজেপি কেন নীরব আমরা জানতে চাই। কংগ্রেস ইতিমধ্যে তাদের মতামত জানিয়ে দিয়েছে। তাই আমি বরাক উপত্যকার মানুষকে আবার সচেতন করে দিচ্ছি, এই যে শহীদের রক্তে লাগানো আমাদের বরাক উপত্যকার মাটি, আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন বলার জন্য আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। বিডিএফ এর আরেক আহ্বায়ক ঋষিকেশ দে এদিন বলেন যে এই আবেগিক ব্যাপার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে চায় বরাকবাসী। তিনি বলেন যেহেতু বরাকের জনগণ মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে সমাদর করে, তাই আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল কিনা এর উত্তর তার থেকে জানতে চায় বরাকবাসী। প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যকে ওনারা কি নজরে দেখছেন এবং আজকে পর্যন্ত ওনাদের কোনো প্রতিক্রিয়া জানতে না পেরে আমরা স্তম্ভিত যে ওনাদের এত 19 নিয়ে এতই যদি মিছিল, তাহলে এবার তারা প্রকাশ্যে বিবৃতি প্রকাশ করুক ওদের মতামত কি। যারা এদের পৃষ্ঠপোষক তারাও এই পুরো ঘটনাক্রম নিয়ে একইভাবে দোষী বলে আমরা মনে করি।
যারা এখানে এই বাংলা সাহিত্য সভা প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, আমরা আগেও দেখেছি তারা এখানে স্থানীয় বাঙালি নেতৃত্ব এখানে বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ইত্যাদির সঙ্গে যোগাযোগ রাখতে চান না। তারা সম্পূর্ণ আলাদাভাবে বাঙালিদের একটা অস্তিত্বের কথা চিন্তা করেন এবং সেইভাবে তারা কার্যক্রম নেন। এই যে টোটাল বিতর্কটা সমগ্র বিতর্কটা তৈরি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যারা এখানে বাংলা সাহিত্য সভার পৃষ্ঠপোষক এবং প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, তাদের থেকে বরাকবাসীকে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। হেরোইন সহ সোনাই নতুন রামনগরের প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গোলাম আজাদ বড়ভূইয়া টিঙ্কুকে গ্রেফতার করল সোনাই পুলিশ। বৃহস্পতিবার সকালে প্রায় 6টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনগর রোডের তুলাগ্রাম প্রথম খণ্ড থেকে আটক করা হয়। তার AS11 AB 7330 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে 5টি প্লাস্টিকের সাবান কেস উদ্ধার করা হয়েছে। সাবান কেস থেকে 60.02 গ্রাম হেরোইন উদ্ধার করে সোনাই পুলিশ। এর আগে গোলাম আজাদ মণিপুর, মিজোরাম সহ বিভিন্ন পুলিশের হাতে ধরা পড়েছিল। শিলচরের ট্রাঙ্ক রোড এলাকা বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ একটি পালসার বাইক ও তেল ট্যাঙ্কারের সংঘর্ষে বাইক আরোহী গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা গেছে AS11Q3133 নম্বরে একটি পালসার বাইক ট্রাঙ্ক রোড এলাকা থেকে যাওয়ার সময় AS25FC4234 নম্বরে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাইক চালক। ঘটনাকে কেন্দ্র করে ট্রাঙ্ক রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা বৃহস্পতিবার তথা 29 মে থেকে 12 জুন অবধি সমগ্র ভারতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভারম্ভ হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ভারতীয় কৃষক গবেষণা পরিষদের দ্বারা শুরু হওয়া এই ঐতিহাসিক উদ্যোগটি বৈজ্ঞানিক ও উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় কৃষিকে রূপান্তরিত করা এবং দেশের খাদ্য ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য হল দেশের প্রায় 700টি জেলার 1.5 কোটি কৃষককে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করা। আসাম রাজ্যে এই অভিযানের অধীনে 26টি জেলার 3250টি গ্রাম এবং 5 লক্ষের অধিক কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অসাধারণ ব্যবস্থা তাদের উৎসাহ বর্ধন করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্র সরকার থেকে যে সাবসিডিটা দেওয়া হয় এই ফসলের জন্য, যারা ধান উৎপাদন করে থাকে তারা যাতে সেটাকে বাজারজাত করতে পারে তার জন্য কেন্দ্র সরকার 2300 টাকা তাদেরকে সাবসিডি দিয়ে যাচ্ছে পার কুইন্টাল। সেখানে আসাম সরকার আরো 250 টাকা আজকের দিনে সেটা অ্যাড করেছে। তার মানে 2550 টাকা পার কুইন্টালে কৃষকরা ধান উৎপাদন করে সেটাকে বিক্রি করতে পারছেন। আর সেটা নিশ্চিত রয়েছে যে আজকের দিনে আসাম সরকার সেটাকে কিনবে। আর এখানে 4টি সেন্টার রয়েছে। এই 4টি সেন্টারের মধ্যে 2টি সেন্টার কাজ করছে না, কিন্তু 2টি সেন্টার যেটা এগ্রিকালচার অফিসার বলেছেন যে সোনাবাড়িঘাট আর ফুলেরকল যে সেন্টার, সেই সেন্টারে যারা আপনারা ধান উৎপাদন করছেন সেটাকে নিয়ে যখন বিক্রি করছেন, বিক্রি করার সাথে সাথে মানে 2 দিনের ভেতরে আপনাদের অ্যাকাউন্টে এই 2550 টাকা পার কুইন্টাল ক্রেডিট হয়ে যাচ্ছে। আর সেখানেই আজকের দিনে ভারতবর্ষের সফলতা। এই যে কৃষকদের মাধ্যমে শিবরাজ সিং চৌহানজি যেটা বলেছেন যে 3,50,39.59 মেট্রিক টন আজকে উৎপাদন করেছেন এই কৃষকরা, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত যেটা নিয়েছিল, এই সিদ্ধান্তের জন্য এখানে এগ্রিকালচার অফিসার বসে আছেন, উনি বলছেন যে এটা দিন দিন আমাদের এটা 3430 মেট্রিক টন। সরকারের অরুণোদয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উত্থাপন করে সরব হলেন কালাইনের ডিগাবোর চা বাগানের জনগণ। দুর্নীতির মূল কাণ্ডারি 125 নং বুথ সভাপতি গোলাপ কেওট বলে অভিযোগ স্থানীয়দের। বাগানের প্রকৃত হিতাধিকারীদের অন্ধকারে রেখে সুবিধা উপভোগ করছেন বাড়ি মালিক ও গাড়ি মালিক থেকে শুরু করে ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিরাও। বুথ সভাপতির বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগও উত্থাপন করেছেন বাগানের মানুষ। মারা গেছে, তার বউ একটা নারী হয়ে গেছে, তারে অরুণোদয়ের নাম উঠাইছে, বাদে গিয়া 500 টাকা লইছে তার থেকে। নাম উঠাইয়া 500 টাকা করিয়া লয়। এবার অরুণোদয়ের নাম আইছে নি? আমার আইছে না, বউয়ের আছে। আইছে এবার। কত লইছে? 500 টাকা। কে লইছে? গোলাপ।
গোলাপ কি কেমন বুথ প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট হ্যাঁ তার ছোট ছোট 3টা ছেলে আছে ফালাই দেয় কিচ্ছু দেয় না কতবার অরুণোদয়ের কাগজ আমরা দিচ্ছি তার কাছে কয়ে তোমরা নাম আইব 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 করি আর নাম আয় না আমরা কাগজপত্র সব ফালানি হয় কোন জায়গা এই তো ডিগাপড় চা বাগান লক্ষ্মীপুর জিপি ঢিকাপুর চা বাগান। আচ্ছা যারা মানে বিজেপির তুমি সদস্য নেই প্রাথমিক সদস্য নেই হয় বিজেপির সদস্য সব প্রাথমিক সদস্য সব বিজেপি আমরা যেটা প্রশ্ন অন্যরা তো বুঝছেন আমরা যেহেতু ইনকোয়ারির দায়িত্ব দিছে আমরা যেটা প্রশ্ন করবো আমি যেটা করবো বিনতি আমরা শুনবো আমরা এক বিনতি কি রামলাল গোড়াই আচ্ছা অভিযোগটা কত তোমার আমরা অভিযোগ কি যে আমরা আজকে অত দিন থাকি এখন থাকি আমরা কোনো একটা ঘর নাই বাড়ি নাই কোনটা নাই কোনো একমাত্র রেশন কার্ড আছে আর কোনটা না এর লাগি আমরা সবে মিলিয়া আমরা এই অভিযোগটা করি আর যে তারা বদলি করার লাগি আমরা ও গোলাপরে গোলাপকে প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট এর লাগি আমরা সবাই অনুরোধ একটা অভিযোগ যে মানে এই গ্রামে যারা সচ্ছল যাদের লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম আছে তাদের নাম আছে, যাদের 10 চাকার গাড়ি 12 চাকার গাড়ি তাদের নাম আছে, যারা সরকারি চাকরি করে তাদের নাম আছে, পেনশনভোগী তাদের নাম আছে, তারপরে 4 হুইলার 3টা 4টা আছে তাদের নামও আছে। এইরকম দুর্নীতি হয়েছে, এগুলো টাকা নিয়ে এগুলো সব করেছেন। যারা সচ্ছল সব দিক থেকে সচ্ছল তাদের নাম এসেছে। এটা আমরা অভিযোগ যে এইগুলা নাম বাদ দিয়ে কেটে আমাদের যারা গরিব, যারা শ্রমিক, বাগানের লোক শ্রমিক গরিব থাকে, এই শ্রমিকগুলোর নাম দেওয়া হোক এবং এই বুথ প্রেসিডেন্ট যতদিন বদলি হবে না এই দুর্নীতি বন্ধ হবে না। কারণ আমরা গ্রাম দুর্নীতিমুক্ত গ্রাম চাই, এই কারণে এই রকম দুর্নীতি করা বুথ প্রেসিডেন্ট আমরা চেঞ্জ করতে চাই, বদলি করতে চাই। হাইলাকান্দি জেলার কাটলিছড়া কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ শ্যামপুর এলাকার রেলওয়ে ক্রসিং বন্ধ করতে এসে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়লেন রেলওয়ে বিভাগের কর্মীরা। স্থানীয় মানুষ ও রেলওয়ে বিভাগের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর আগামী 6 মাসের মধ্যে সমস্যার সুরাহা করার আশ্বাস দেন বিভাগীয় আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, এই অবস্থার মধ্যে আছে কনসার্ন ডিপার্টমেন্টে বারবার জানে তারা 2 দিন বাদে বাদে আইন ওখানে আইয়া ওটা বন্ধ করা তাইন, জয়েন্ট সার্ভে একটা জয়েন্ট ইন্সপেকশন আইয়া দেখাইন, কিন্তু স্থায়ী সমাধান করা হয় না। প্রায় 7-8 বছর দেখি এই সময়ের আগর যে ডেপুটি কমিশনার আসলা, মলয় বরা স্যার আসলা, জেমস আইন আমরা সার্কুল অফিসার আসলে, সাব ডিভিশন অফিসার আসলে, কাটলিছড়া সাব ডিভিশন আসলো, আরও বহুত অফিসার সকল আইসন, রেলওয়ের অধিকারী আইসন, আইন দেখিয়ে যাইন, আমরা মেমোরেন্ডাম দেই আর তারা ওখানেও মেমোরেন্ডাম ওখানে রাখি দিন, আর 2 দিন পরে পরে স্থায়ী সমাধান আইদার স্টেট গভর্নমেন্ট হোক আর রেলওয়ে ডিপার্টমেন্ট হোক কোনো ধরনের স্থায়ী সমাধানও যায় না। এই এলাকার মানুষ আমরা তো অত বেশি ফাইন্যান্সিয়ালি যখন স্ট্রং না যেন বারবার যেন কনসার্ন ডিপার্টমেন্টের লোকে মাতিতাম, কিন্তু আমরা সবসময় আমরা দাবি জানাই ওর এই জায়গাটা যেমন ধরো লেভেল ক্রসিং ফার্স্টে ডিমান্ড আসলো, এখন কইছে লেভেল ক্রসিং করা পসিবল না, তাহলে ব্রডগ্রেজ হয়ে গেছে, এখন আন্ডারগ্রাউন্ড রোড হইতো। 2 দিন পরে যে আমরা ইলেকট্রিক ট্রেন যেগুলো চালু হইব এগুলোর আওয়াজও লেস আওয়াজ থাকে, কোনো একটা গাড়ি ওদিকে যাইব আর টার্নিং লইয়া দেখতো না, বা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা হচ্ছে যদি কোনো মরস্তে এই মানুষের জানটার খেল হইব, তারা 2 দিন বাদে বাদে রোড বন্ধ করা তাই যায়। যে রোড বন্ধ করে এই যে মানুষ থাকে না কিতা পশু থাকে। আমরাও চাই ঠিক আছে মানে রেলওয়ে কমিউনিকেশন ডেভেলপমেন্ট হইতো, কিন্তু এখানে তো মানুষ আছে, তো এই মানুষের কথা তো তারা ভাবতে লাগবো না। তো আমরা মানে রিকোয়েস্ট হইল কনসার্ন ডিপার্টমেন্টের লাগে আপনার মানে যে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা স্ট্রং একটা ইনিশিয়েটিভ নোক, যে এটা কোনো অবস্থা যাহাতে মানে এই যে 2 সাইডের কমিউনিকেশনটা বন্ধ না করিয়া কীভাবে একটা বেটার কমিউনিকেশনের রাস্তা বানানো যায়, ওটা আমরা দাবিটা হলো এলাকার সব মানুষের কাছ থেকে। ভারতমালা প্রকল্পের কাজে জমি অধিগ্রহণ প্রক্রিয়া ব্যাপক অনিয়ম ও সহজ সরল জনগণকে ঠকানোর চক্রান্ত চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরে অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনের হুঙ্কার দিলেন শালচাপড়ার লোকজন। ওই এলাকার মিনহাজ উদ্দিন বরভুইয়া, নুর জামান লস্কর, রণজিৎ দে, এনামুদ্দিন লস্কর, সন্তোষ কুমার দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সামনে সংকটের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। আবার আমরা আবেদন করছি আমরা ওটা রিজার্ভ করার লাগিয়া, কিন্তু রিজার্ভ করার পরে আমরা তারা কইয়া দিলেন যে 7-15 দিন পরে রিজার্ভ হইব। ঠিক মতো 7-15 দিন পরে 3-4 বার আইয়া মানে এনএইচর মানুষ আইসন, পিডব্লিউডির মানুষ আইসন, এলএ ব্রাঞ্চের মানুষ আইসন, আইয়া 3-4 বার করে আমরা এটা জরিপ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা 2 নম্বর লিস্ট এখন পর্যন্ত ঠাঙ্গানি হয়েছে না। আবার হয়েছে কি এর অফিস থেকে আবার প্রেশার দেওয়ার যার যাটা অ্যামাউন্ট আছে পেমেন্ট লওয়ার লাগিয়া, আমরা পেমেন্ট লইয়ার নাও কারণে যে আমরা ন্যায্য পাওনাটা আমরা পাইছি কিনা ওটা যাচাই করার লাগিয়া
কিন্তু বারবার যাওয়ার পরেও তারা কইছে 2 নম্বর যেটা জরিপ হয়েছে এই জরিপটা ক্যান্সেল হয়ে গেছে গিয়া। এখন হয়েছে কিনা আমরা বাধ্য হয়ে আজকে প্রেস মিট দিতে বাধ্য হয়েছি। এটার থেকে যদি কোনো সুরা না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে ধরনের আন্দোলন করা লাগে আমরা বাধ্য হইম। এর পিছনে কি মনে করেনি আমরা তো আইনিভাবেও লড়মু, আন্দোলন করা তো যাইমু। আমরা এখন বর্তমানে সিএমর স্যারের আছে আমরা আমরা সেন্ট্রাল নিটিং আমরা গিয়া আপনার সাথে যেটা ওর এটার পিছনে মনে করেন লোকাল যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা কোনো দুর্নীতি আছে না, এটা আমরা থাকতে পারে, এটা আমরা কিছু নাই। কিন্তু আমরা তো আমরা ন্যায্য ভাবনাটা পাইয়ান না, যতদিন পর্যন্ত পাইতাম না আমরা এই জায়গায় কোনো কাজ করতে দিতাম না। সরকারের জাতীয় প্রকল্প হইতে আমরা কোনো অসুবিধা নাই, আমরা 100 বার। কিন্তু আমরা যেটা ক্ষয়ক্ষতি ওটা আমরা সম্পূর্ণ ন্যায্য ভাবনাটা পাইতাম। এটার লাগে যতটুকু করা লাগে আমরা বাধ্য আছি, জান দেওয়া লাগে জান দিমু, মানে যেটা করা লাগে আইনিভাবে। শিলচর শহরতলি কাশীপুর প্রথম খণ্ড এলাকা থেকে নিখোঁজ আজাদ হোসেন বরভূয়া নামের এক যুবক। গত শুক্রবার সকাল 9টা থেকে তিনি নিখোঁজ হন। দীর্ঘ 7 দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, যার ফলে শোকাহত ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের পরিজন। নিখোঁজ আজাদ হোসেন কাছাড় জেলার কাশীপুর প্রথম খণ্ডের বাসিন্দা। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর আউটপোস্টে সাধারণ ডায়েরি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে সকল নাগরিকের কাছে আকুল আবেদন জানানো হয়েছে, যদি কেউ এই নিখোঁজ যুবকের খোঁজ পান তাহলে যেন দয়া করে 9401462914 অথবা 9395040110 বা 6003465737 নম্বরে যোগাযোগ করেন। আমার হুয়া আজাদ হোসেন শুক্রবারে সকাল 9টার সময় গতই বাড়াই গিয়া অটো এখানে উঠেছে। অটো তো উঠিয়া শিলচরের দিকে গেছে। ওদিন থেকে এখন পর্যন্ত আবার তো কাইয়া ভাইয়া না, সেদিন ভাইয়া তা করতে আমরা ভালো লেবার আছে খবর অসব ভালো দোকানে তার কোনো ভালো ভালো যাবে আর দাঙ্গা তো এদের আছে না, তার লোকের ভালো নাই বাড়ি করে আমরা সবাই চিন্তা করে যেন তাপস আজাদ হোসেন যেন তাপস বাড়িতেইও বাড়িতেইলে তো শেষ হয়ে যাবে। 10,000 যদি খেয়ে কোথা কেন পাই, আমরা তো হলো নম্বর দিব, আমরা হলো নম্বরে যোগাযোগ করবা এবং মধ্যবাবুর থানা জানাইবা, থানা জমা দিবা। শুক্রবারে বারে গেছে আমরা খুব চিন্তা দিতা কান্না করিয়া রাখলাম। আমরা হওয়া কোথা পাই আমরা 9 নম্বর ফোন করি করিবা আপনার আমরা জান চিন্তা আছে চিন্তা করিয়া পানি আমরা আর শুক্রবার থেকে টুকাইতে পাইছিলাম। শিলচর চেঙ্গুরি রোডের বোয়ালঝুড়ের সুরেন্দ্র সিনহা মেমোরিয়াল ইংলিশ স্কুলটির উপর প্রায় সময় ছাত্রদের অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মনোমালিন্য নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। কিন্তু বিগত কয়েকদিন থেকে সুরেন্দ্র সিনহা মেমোরিয়াল ইংলিশ স্কুলের 10ম ক্লাসের ক্যাপ্টেন শান্তনু দাস ওই ক্লাসেরই মন মুখার্জি নামের একটি উচ্ছৃঙ্খল ছাত্রের উচ্ছৃঙ্খলতা ও অরাজকতাকে বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে জানালে স্কুল কর্তৃপক্ষ মন মুখার্জির পক্ষে চলে যায়। স্কুল কর্তৃপক্ষের প্রশ্রয়ের কারণে ছাত্র মন মুখার্জি সরাসরিভাবে শান্তনু দাসকে মারধর করার হুমকি দেয়। পুনরায় বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জানালে মন মুখার্জি ফোনের মাধ্যমে হুমকি দেয় যে আশপাশের গুন্ডাদের দ্বারা রাস্তায় তাকে হামলা করাবে। উক্ত গম্ভীর বিষয়টি নিয়ে শান্তনু দাসের পিতা সমাজকর্মী সজলকান্তি দাস স্কুলের পরিচালক সহ শিক্ষক ও শিক্ষিকাদের সামনে কথাটি তুলে ধরলে উপযুক্ত ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষ কোনো আগ্রহ দেখাচ্ছে না। আমার ছেলে ক্লাসের মধ্যে মন মুখার্জি আরো কয়েকজনের মধ্যে ঝামেলা হয়েছে, আমার ছেলে মানানির থেকে তারা মানছে না, তার নৈতিক দায়িত্বে প্রিন্সিপালরে জানাইছে। কেন প্রিন্সিপালরে জানাইলো, এ বারবার থ্রেট দিতেছে মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে। মন মুখার্জি সুরেন্দ্র সিং তার ক্লাসে পড়া ছেলে মন মুখার্জি, তার বাবা নাকি পুলিশ লাগিয়ে ধমকিদের বারবার যে তারে যে কোনো সময় যে কোনো জায়গা তারে ঘর থেকে বার হইলে মার্ডার করে দিবে। এই জিনিসগুলা আমি 3 দিন থেকে পাওয়ার পরে আজকে মেসেজে দেখলাম, দেখার পরে আমি আতঙ্কিত হয়ে গেলাম এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এর আগেও স্কুল কর্তৃপক্ষ আমার সঙ্গে বেইমানি করছে। আমার ছোট ছেলে এবং বড় ছেলেরে এই স্কুলের একজন শিক্ষকরে দিয়ে বারবার মারামারি করেছেন, তখন আমি আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নেওয়াতে তারা আমার সঙ্গে জিনিসটা বইয়া কম্প্রোমাইজ করছে, কিন্তু সেই কম্প্রোমাইজের পরে আমার ছোট ছেলেটা আমি স্কুল থেকে নিয়ে আনিছি। আজকে আমার বড় ছেলে ক্লাস 10-এ পড়া অবস্থায় স্কুল কর্তৃপক্ষের নেগলিজেন্সির কারণে বা মন মুখার্জির আত্মীয় স্বজনের কারণে আমার ছেলের শরীরে যে একটা লোকের আচর পড়ে
তার জন্য সমস্ত দায়ী থাকবো মন মুখার্জির ফ্যামিলি, সুরেন্দ্র সিং মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, এবং আমি আজকে আইনের আশ্রয় নিয়েছি। ইএনডি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাইলাকান্দি জেলার উত্তর নারায়ণপুরে। অভিযোগ, গ্রামীণ সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদ করায় এক যুবককে ঠিকাদারের নির্দেশে পুলিশ তুলে নিয়ে যায়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর নারায়ণপুর রবিদাস পাড়ায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। উত্তর নারায়ণপুর রবিদাস পাড়া থেকে মোহনপুর চতুর্থ খণ্ডের কাটাখাল পর্যন্ত একটি ইএনডি বাঁধ নির্মাণের কাজ চলছে, কিন্তু নির্মাণ কাজে ব্যবহৃত ভারী ডাম্পার ও ট্রাক চলাচলের ফলে একমাত্র গ্রামীণ সড়কটির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গভীর গর্ত, কাদায় ভরে গেছে সড়কের বিভিন্ন অংশ, ফলে কয়েক হাজার বাসিন্দার নিত্য চলাচলে চরম সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রামবাসীদের দাবি, আব্দুল নূর লস্কর নামের এক স্থানীয় যুবক সড়কের গর্তগুলো ভরাটের দাবিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে চাপ দেন, কিন্তু সেই দাবিকে বিরোধিতা হিসেবে চিহ্নিত করে ঠিকাদার রাজু চৌধুরীর ইশারায় তাকে পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ। ইএনডি ডিপার্টমেন্টে যে কাজ করার বর্তমানে বাঙ্গন এরিয়া পর্যন্ত 1.5 কিলোমিটার জায়গা, এর বাঙ্গনও কাজ হইতো, কিন্তু ইএনডি যে পর্যন্ত খারাপ হয়েছে এই বর্ষাকালীন মাটিটা নিয়া আমরা এলাকার মানুষের মাত হইল, মানে লগে লগে আমরা এন্ডিত লাল মাটি ফড়িয়া গর্তগুলা মারার আমরা যে দাবি দিছিলাম, মানে ওটা করিয়া যাইতা। এখন দেখা যায় উল্টা আমরা পাবলিক রে পুলিশ দিয়া হ্যারাসমেন্ট করা, টর্চারও করা হয়েছে, অ্যারেস্টও করা হয়েছে। একজন মানুষ বর্তমানে আলগাপুর থানাত আছে। তাই আমরা ইএনডি ডিপার্টমেন্টের কাছে দাবি জানাই, আর উপযুক্ত তদন্ত করিয়া এর ব্যবস্থা নেওয়ার লাগিয়া, না নিরীহ মানুষের অত্যাচার আমরা গ্রামের মানুষের কোনো অবস্থায় মানিয়ে নিতাম না। আমরা জেএনডি বর্তমানে নদীর কিনারের জেএনডি ওটা ভাঙ্গিয়া প্রতি বছরই আমরা ফ্লাডর, তাই এই এনডির যে দুর্নীতি চলে, বিলর মাটি দিয়া কাজ হয়েছে, এটা অবৈধ মাটি দিয়া। আজকে গাড়ি যাইতে গিয়ে এই রাস্তা ডাবের অতটুকু আমরা প্রতিবাদ করার বাদে বিচার পাইছি না। বর্তমানে আমরা গ্রামের মানুষের প্রতিবাদ হইল, যদি অন্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া যাইমু, আর যদি আমরা সব জেলও যাওয়া লাগে আমরা জেলও যাইতে প্রস্তুত। অন্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে প্রস্তুত আছি। এই যে এনডি আমরা নদীর পারো, ও এনডি ভাঙ্গে গিয়ে প্রত্যেক বছর আমরা জলে ডুবায়, যার কারণে প্রত্যেক কষ্ট হয়ে আছি। আর এই এনডির যা দুর্নীতি চলে, আমরা দুর্নীতির প্রতিবাদ করিয়া যাইমু। এতে যদি আমরা জেলও যাওয়া লাগে আমরা জেলও যাইতে প্রস্তুত, কিন্তু আমরা প্রতিবাদ বন্ধ করতাম না। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলার জন্য প্রশান্ত চক্রবর্তীর প্রতি তীব্র ক্ষোভ বিডিএফের। সোনাইয়ে হেরোইন সহ প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গ্রেফতার। শিলচরের ট্রাঙ্ক রুটে দুর্ঘটনা, গুরুতর আহত এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।